কোনো এমপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। হয়তো দুই একজনকে একেবারে বটম লেভেলের বা থানা লেভেলের এরকম আছে দুই একজনকে, হয়তো বা ডিস্ট্রিক্ট লেভেলের এক দুইজন হতে পারে, তাদেরকে অনেক সময় দেখা যায় যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আবার এটাও দেখা গেছে 6 মাস 1 বছর পরে আবার তাকে দলে ফিরিয়ে আনা হয়েছে। 70 বছর 80 বছর বয়সে নির্বাচন করেই কি হবে? শারীরিক সামর্থ্য তো থাকবে না জনগণের সেবা করার জন্য। জনগণের সেবার জন্য জনগণের কাছে যাইতে হয়, ফিজিক্যাল মুভমেন্টের দরকার হয়। একজন বয়স্ক রাজনীতিবিদ নির্বাচিত হলেই কি তার শারীরিক অক্ষমতার জন্য অনেক সময় তিনি জনকল্যাণমূলক কাজ জনপ্রতিনিধি হিসেবে যেটা করা দরকার সেটা তিনি পারেন। সেই মানুষটি বললেন যে মহামান্য আদালত, এখন মধ্যরাত, আমি কি মুক্ত, অবমুক্ত নাকি মুক্ত নই? আমি যদি মুক্ত হয়ে থাকি তাহলে আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হোক, এখন মধ্যরাত। প্রথমেই বলি, বিএনপি, আওয়ামী লীগ এবং বিএনপি দুটি রাজনৈতিকভাবে অত্যন্ত বড় রাজনৈতিক দল। এক, 2 নম্বর হলো আওয়ামী লীগ প্রায় একটানা 15 বছরেরও অধিককাল ক্ষমতায় আছে, 2। আর 3 নম্বর হলো বিএনপিও একটি বড় রাজনৈতিক দল এবং দীর্ঘদিন তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না, বা মাঝখানে একবার করলেও সেটাকে সেরকম ভাবে করে নাই। 15 বছরে একটানা বোধ তারা একবার নির্বাচনে অংশ নিয়েছে এবং স্থানীয় নির্বাচনে হয়তো অন্যভাবে অংশ নিয়েছে কৌশলগতভাবে। তো যেটা আমি একটু শেষের দিকে এসে আমার বড় ভাই সৈয়দ বদরুল এহসান যে বক্তব্যটা শুনছিলাম, উনি বলছিলেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আসলে নির্বাচন ক্ষমতাসীন দলের মধ্যে যে সমস্যাটা হয় সেটা হলো এই যে সিনিয়র জুনিয়র, 1। 2 নম্বর হলো আবার অনেকে এগিয়ে যায় টিকিট পাওয়ার ক্ষেত্রে, তাতে দেখা যায় যে সত্যিকার অর্থে অনেক ত্যাগী নেতাকর্মী তারা নির্বাচনের সুযোগ পায় না, 1। 2 নম্বর, তারা অনেক সময় তাদের যে ত্যাগ, তাদের যে দলের জন্য তাদের যে কমিটমেন্ট এবং কর্মতৎপরতা তারা চালিয়ে গেছেন সেটার মূল্যায়নও হয় না, যার জন্য এই সরকারি দলেও হতাশা আছে। আর বিরোধী দল, যেটা আমি সর্ববৃহৎ বিরোধী দল বলবো, সর্ববৃহৎ রাজনৈতিক দল না, বিরোধী দলের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, সে বিএনপির মধ্যেও আছে যে অনেকেই তো নির্বাচনে যেতে চায়। হয়তো এমন অনেকে আছে যে স্থানীয় নির্বাচনে গেলে তারা স্থানীয়ভাবে হয়তো নির্বাচিত হয়ে আসবেন, এরকম কনফিডেন্স তার আছে, কিন্তু দলীয় উঁচু পর্যায় থেকে পিক লেভেল থেকে যখন সিদ্ধান্ত হয় যে আমরা নির্বাচনে যাব না, তখন ধরেন মাঝারি বা গ্রাসরুট লেভেলের যে নেতারা যারা একটা কনফিডেন্স নিয়ে কাজ করে আশা করে যে তারা নির্বাচন করবে এবং নির্বাচন করলে হয়তো জিতে আসবে, তারা কিন্তু দারুণভাবে হতাশাগ্রস্ত হয়। তো এই ধরনের মানসিকতা থেকেই সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন, উভয় দলের মধ্যেই এই সমস্যা বিবাদ লেগেই আছে। সেখানে সময় সময় উভয় দলের যে আপনার সাধারণ সম্পাদক বা আছেন সেক্রেটারি জেনারেল বা জেনারেল সেক্রেটারি যারা আছেন, তারা সময় সময় একটা বক্তব্য রাখেন এবং সতর্ক করেন যে তোমরা এরকম গন্ডগোল করবে না, পরস্পরের মধ্যে কোনো বিভেদ তৈরি করবে না, এতে পার্টির ক্ষতি হয় বা দুর্বল। হুঁশিয়ারিও দিয়েছে যে ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে, এমপি মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যাদের স্বজনরা থাকবে, কিন্তু তারপরেও আমরা কোনো ফল দেখতে পাচ্ছি না। এখন এমপি মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এখন পর্যন্ত আমার জানা মতে কারো প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হয়। এটা অনেক সময় বলতে হয় যে আপনারা যদি কথা না শুনেন ভয় দেখানোর জন্য অথবা পার্টিতে একটা ডিসিপ্লিন রাখার জন্য, পার্টিটাকে একটা ডিসিপ্লিনে রাখার জন্য সময় সময় পার্টির সেকেন্ড ম্যান অথবা এমনকি প্রধান ব্যক্তিও বলে থাকেন যে যদি পার্টির হাইকমান্ডের নির্দেশ তোমরা না মানো, যে পার্টি যে নীতি গ্রহণ করছে সেই নীতি থেকে বাইরে গিয়ে যদি তোমরা কথা বলো বা তোমাদের মতো করে সিদ্ধান্ত নাও, তাহলে তোমাদের ব্যাপারে পার্টি নীতিগতভাবে সিদ্ধান্ত নিবে যেটা তোমাদের কল্যাণকর হবে না। কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে খুব একটা কারো বিপক্ষে কোনো এমপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। হয়তো দুই একজনকে একেবারে বটম লেভেলের বা থানা লেভেলের এরকম আছে দুই একজনকে, হয়তো বা ডিস্ট্রিক্ট লেভেলের এক দুইজন হতে পারে, তাদেরকে অনেক সময় দেখা যায় যে
দল থেকে বহিষ্কার করা হয়েছে। আবার এটাও দেখা গেছে 6 মাস 1 বছর পরে আবার তাকে দলে ফিরিয়ে আনা হয়েছে। এরকম ঘটনা আমরা দেখি। সুতরাং এইগুলোকে রাজনৈতিকভাবে আমরা খুব বড় করে দেখি না, এইসব টেম্পোগুলো যে কি হবে না হবে, কাউকে বের করে দিচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে, এগুলো না। আসলে সবচেয়ে বড় কথা হলো রাজনৈতিক দলের প্রধান একটা কাজই হলো নির্বাচনে অংশগ্রহণ করা। রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য থাকবে নির্বাচনে যাবে এবং নির্বাচিত হবে কিংবা না হবে এটা কোনো কথা না, জনগণের ম্যান্ডেট চাওয়া। আর জনগণের ম্যান্ডেট না চাইলে রাজনীতিবিদরা রাজনীতিবিদ হয়ে ওঠে না। রাজনীতিবিদের প্রধান কাজটা কি? প্রধান কাজ হলো রিপ্রেজেন্ট করা মানুষকে, জনপ্রতিনিধি হিসাবে কাজ করা জনগণের জন্য। তাই জনপ্রতিনিধি যদি একটা নির্বাচিত জনপ্রতিনিধি হন তাহলে তার পক্ষে জনগণের কাজ করা সহজ হয়, এইটাই হলো কথা। কিন্তু সেই জন্য তো অনেকে পারে না নির্বাচনের নীতির কারণে। যেমন বিএনপি অনেকদিন যাবত নির্বাচনে যায় না, কিন্তু আমার জানা মতে আমার অনেক বন্ধু আছে তো বিএনপিতে, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তারা আমার বন্ধু ছিলেন। তারা অনেক সময় প্রাইভেট টকিং এ বলেন যে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। যেমন ধরেন আমার বয়সী যারা আছেন এখন উপর্যুপুরি নির্বাচন বর্জন করলে বিএনপি, তাইলে আমার বয়সী যে যারা আছেন, যারা আদৌ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি অথবা 2 একবার করেছেন কৃতকার্য হননি, তারা তো আবারও আশা করেন, কিন্তু তারা তো সেই সুযোগ পাচ্ছেন না। তো একটা পর্যায়ে কখন তারা যাবে? 70 বছর 80 বছর বয়সে নির্বাচন করেই কি হবে? শারীরিক সামর্থ্য তো থাকবে না জনগণের সেবা করার জন্য। জনগণের সেবার জন্য জনগণের কাছে যাইতে হয়, ফিজিক্যাল মুভমেন্টের দরকার হয়। একজন বয়স্ক রাজনীতিবিদ নির্বাচিত হলেই কি তার শারীরিক অক্ষমতার জন্য অনেক সময় তিনি জনকল্যাণমূলক কাজ জনপ্রতিনিধি হিসেবে যেটা করা দরকার সেটা তিনি পারেন। ইন্ডিয়ান জুডিশিয়ারি সম্পর্কে একটু বলি। এখন তো আগের জায়গায় নাই। একজন মানুষ, তার বিরুদ্ধে ভারত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছিল ভারত সরকার, এবং কলকাতা হাইকোর্ট সেই মানুষটিকে ডাকালেন, এবং তিনি একজন বিখ্যাত মানুষ। আমি বদরুল ভাইকে বলবো আমার বক্তব্যটা শোনার জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ। ওনার ওই যে ক্যামেরাটা অফ করা, মনে হয় ক্যামেরা অফ করা, বাচ্চা উনি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তো সেখানে উনি এই মানুষটি কলকাতা কর্পোরেশনের 2 বার মেয়র ছিলেন এবং 3 বার লোকসভার সদস্য ছিলেন এবং 2 বার বা 3 বার বিধানসভার সদস্য ছিলেন। বর্ষিয়ান রাজনীতিবিদ, অনেক দিন রাজনীতি করেছেন। কলকাতা হাইকোর্টে যখন তার মামলা উঠলো তিনি গেলেন এবং তিনি প্রথমেই বললেন যে আমার কোনো আইনজীবী নাই, মহামান্য আদালতের কাছে আমি অনুমতি চাচ্ছি, আমার আর্গুমেন্ট আমি নিজে করব। সেদিন কলকাতা হাইকোর্ট ওনাকে সেই সম্মান দেখিয়ে ওনার আর্গুমেন্ট করার অধিকার ওনাকেই দিয়েছিলেন কোনো আইনজীবী ছাড়া। এবং মামলা চলছিল, হিয়ারিং চলছিল। যখন রাত 12টা পার হলো তখন সেই মানুষটি বললেন যে মহামান্য আদালত, এখন মধ্যরাত, আমি কি মুক্ত, অবমুক্ত নাকি মুক্ত নই? আমি যদি মুক্ত হয়ে থাকি তাহলে আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হোক, এখন মধ্যরাত। তখন কলকাতা হাইকোর্ট ওনাকে সসম্মানে বলেছিলেন যে হ্যাঁ, আপনি অবশ্যই বাড়ি যেতে পারেন, আপনি বাড়ি যান, আপনার কোনো নিরাপত্তার ঘাটতি হলে আদালত আপনাকে নিরাপত্তা দিচ্ছে। সেদিন তাকে পুলিশি হেফাজতে আদালত, কলকাতা হাইকোর্ট তাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়েছিল। এই মানুষটির অর্থ সম্পদ ছিল না, ছিল মানুষের জন্য সেবা করার নেশা। এবং এই মানুষটির সাথে মুর্শিদাবাদের নবাব পরিবারের মির্জা কাজেম আলী কয়েকবার দফায় দফায় নির্বাচনে হেরেছিলেন, লোকসভায় হেরেছিলেন, বিধানসভায় হেরেছিলেন। এবং জওহরলাল নেহরু যখন 1964 সালে মৃত্যুবরণ করেন তখন ভারতের লোকসভা 3 জন মানুষকে অবিচুয়ারি স্পিচ, মৃত ব্যক্তির উপর বক্তৃতা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছিল। এই 3 জনের মধ্যে উনি ছিলেন একজন। এখন নামটি বলি, তিনি সৈয়দ বদরুদ্দোজা। তিনি সৈয়দ বদরুদ্দোজা। আরেকজনকে দাওয়াত করা হয়েছিল পাকিস্তানের তৎকালীন ফরেন মিনিস্টার জুলফিকার আলী ভুট্টো, আরেকজন ছিলেন জয়প্রকাশ নারায়ণ। এই 3 জন জওহরলাল নেহরুর মৃত্যুর উপর অবিচারী স্পিচ দিয়েছিলেন। এবং সৈয়দ বদরুদ্দোজার নাম যখন ঘোষণা করলেন স্পিকার,
তখন ভুট্টো সাহেব ভ্রুকুটি করেছিলেন, বাট একটু অবাক হয়েছিলেন এই মানুষটি আবার কে। সৈয়দ বদরুদ্দোজা শুরু করেছিলেন সাদি দিয়ে, রুমি দিয়ে, মাঝখানে শেক্সপিয়ার, মিল্টন, এডমন্ড বার্গ, শেষ করেছিলেন মির্জা গালিব দিয়ে। এই হলো রাজনীতিবিদ, এই হলো রাজনীতিবিদের যোগ্যতা, এই হলো রাজনীতিবিদের প্রতি কোর্টের প্রদর্শিত সম্মান। আজকে তারই ছোট মেয়ের জামাতা আপনার এই টকশোতে আছেন, সৈয়দ বদরুল এসা, সৈয়দ বদরুদ্দোজার ছোট মেয়ের জামাতা, আমি যদি ভুল না করে থাকি। ধন্যবাদ।